এবছরের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে মহাসমারোহে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটির আবির্ভাব হয় বাংলাদেশের রাজনৈতিক রঙ্গমঞ্চে। এটা আসলে এনসিপি আসা নিয়ে অনেকদিন কথাবার্তা চলছিল। আগস্টের 5 তারিখে বিশাল গণ অভ্যুত্থানে বিজয়ী হওয়ার পর থেকে যারা এই সম্মুখ সারির যোদ্ধা, ওনারা একটি রাজনৈতিক দল গঠন করবেন এরকমটি তখন থেকেই শোনা যাচ্ছিল। তারপরে প্রফেসর ইউনূসও বলেছিলেন, প্রধান উপদেষ্টা মহোদয়, যে এরকম একটি রাজনৈতিক দল থাকা উচিত, এবং আমরা বিভিন্ন কার্যক্রমে বুঝতে পারছিলাম দলটি আসছে। এবং এই দলটি আগমন যখন ফাইনালি ফেব্রুয়ারি মাসে আসলো, জনমনে বিপুল আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে। এরা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, মানে এদের অনেকেই হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হান্নান মাসুদ, উমামা ফাতেমা, এনাদের নাম জনতার মুখে মুখে ফিরত এবং এনাদের কাছে এক্সপেকটেশন অনেক ছিল। এবং বাংলাদেশে একটি শূন্যতাও ছিল রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, যে বিএনপি জামাতের এই বাইনারির মাঝখানে একটি সেন্ট্রিস্ট দলের বা যারা একটা মোটামুটি মধ্যপন্থী লিবারাল ডেমোক্রেসি প্র্যাকটিস করে এরকম একটি দলের জায়গা ফাঁকা ছিল। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট ছিল, তো ফ্যাসিস্ট আমরা চাই না, একটা এরকম চাচ্ছিলাম যে এরকম হয় যাতে কোনো মানে এরা একটা ফ্যাক্টর হয়ে থাকে, একটা পজিটিভ ফ্যাক্টর হয়ে থাকে। এবং তারা শুরুটাও ভালো মতোই করেছিলেন। তাদের কথাবার্তার ভিতরে কিছু অভিনবত্ব ছিল এবং তারা যে বিভিন্ন জেলা ওয়ারি র্যালি করেছেন সেটাও জনমনে ব্যাপক সাড়া জাগিয়েছিল। গোপালগঞ্জে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটাও তাদের জনপ্রিয়তায় আসলে ফাটল ধরাতে পারেনি, বরং উল্টো কাজটি করেছে। এবং ওনাদের নেতৃত্বে অনেক রকম কথাবার্তা হচ্ছিল যে তারা কিংস পার্টি ইত্যাদি, এগুলো আস্তে আস্তে খুব বেশি একটা হালে পানি পায় নাই। এটা তাদের বিরোধী পক্ষ এবং বিশেষত আওয়ামী পন্থীরাই বলছিলেন, ওগুলো হালে পানি পায়নি। তাদের সিনসিয়ারিটির প্রতি জনমনে আস্থা ছিল। কিন্তু ফেব্রুয়ারির পরে অক্টোবরে এসে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ভাষায় বলতে হয় যে এনসিপিকে পাওয়ারলেস দেখে আমরা হতাশ। হ্যাঁ, জনগণের একটা হতাশা আছে। এনসিপি দলটির ভিতরে আওয়ামী বিরোধিতা তারা কোনো রকম আপোষ করে নাই এবং তারা কোনো বহির্দেশীয় বাংলাদেশের মানে পলিটিতে অনুপ্রবেশ, কোনো বিদেশি শক্তির, এরও প্রবলভাবে বিরোধী ছিল। এই দুইটা ফ্যাক্টরের কারণেই এদের জনপ্রিয়তা আরো বাড়া উচিত ছিল, কিন্তু তা হয় নাই। বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্বে অনেকেই দল ছেড়ে চলে গেছে এবং তাদের একটি এখন হাইন্ডসাইটে ঠিক না, আমরা আগেও বলেছি যে এনসিপির একটা অভিভাবক টাইপের দরকার ছিল, এক বা একাধিক লোকের দরকার ছিল যাদের রাজনৈতিক প্রাজ্ঞ তা আছে এবং যারা তাদেরকে অনেকটা গাইড করতে পারতেন। কারণ ওনারা আন্দোলনটা খুব সফলভাবে পরিচালিত করে থাকলেও এটা বলার অনস্বীকার্য যে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো আন্দোলনে থাকলেও অভ্যুত্থানের মূল শক্তি এনারাই ছিলেন। সবাই যে এনসিপিতে জয়েন করেছেন তা না, কিন্তু তারাই মূল শক্তি ছিলেন, তাদের ডাকেই জনতা মাঠে নেমেছিল। এটা বলার অপেক্ষা রাখে না। আবার ফিরে যাচ্ছি কথায়, যে এনসিপির থেকে আমরা দেখলাম যে তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে বিভিন্ন মানুষজন চলে যাচ্ছে। উমামা ফাতেমা একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, উনি চলে গেলেন। দুজন আর্মির লোক জয়েন করেছিলেন, তারা চলে গেলেন। আরো নানা পর্যায় থেকে গণপদত্যাগ আমরা দেখেছি। সেগুলো যতটা না এনসিপির ক্ষতি করতে পেরেছে, তার থেকে আরো বেশি, অনেক বেশি ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ। এখন অভিযোগ কতটুকু সত্য এটা বলা মুশকিল, কিন্তু শুধু ওনারা না, ওনাদের বাবা, ভাই, আত্মীয় স্বজনের নামেও অনেক দুর্নীতির অভিযোগ এসছে। এবং এটা জনগণের ধারণা যে উপদেষ্টা পরিষদে যারা আছেন, মানে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ওনারা ওনাদের বিরুদ্ধে মাহফুজ আলমের নামে তেমন না আসলেও এই আসিফ মাহমুদের নামে এসেছে, এবং ওনাদের ওনাদের পরিবারের সদস্যদের নামেও এসেছে। তো জনগণের ধারণা এটা যে ওনারা যদিও সরকারে আছেন, ওনারা মূলত এনসিপির অংশ, সরকারি অংশ আর কি। তো এই ব্যাপারটা এবং এই পরিবারের ব্যাপারটা নিয়ে কিন্তু ইয়েতেও শুধু উপদেষ্টা না, এনসিপির বড় বড় নেতাদের নামেও অনেকেই অভিযোগ করেছেন দুর্নীতি, স্বজনপ্রীতি, এবং তাদের পরিবারের সদস্যদের নামেও এটা করেছেন। তাদের নাম ভাঙিয়ে নাকি অনেক কিছু করা হয়েছে। আগেও বলছি, যে আবারও বলছি, যে এখানে কতটা সত্যতা পুরোপুরি আমরা নিশ্চিত না, মানে প্রুভেন হয় নাই, কিন্তু ধারণাটা তো ম্যাটার করে, এটা তো। এবং এই ধারণাটাকে নস্যাৎ করার ওনাদের তরফ থেকে খুব বলিষ্ঠ প্রচেষ্টা আমরা দেখিনি। তারপরে অনেক বালখিল্য অনেক আচরণ ওনারা করেছেন। এই লেটেস্ট হচ্ছে যে আইন উপদেষ্টা ছাগল চুরি করে খেয়ে ফেলাটা, মানে এটা কি মানে ফার্স্ট একটা হয়েছে কথাবার্তা। আমরা 300 আসন জিতবো, পরে বলে 150 আসন জিতবো। অনেক পর্যবেক্ষকই মনে করেন যে তারা 300 আসন কেন, এই মুহূর্তে বা ফেব্রুয়ারিতে ইলেকশন হলে 300 আসনের অনেক প্রার্থী দাঁড় করাতে পারলেও অনেক আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এবং এই পর্যবেক্ষকদের মতামত উড়িয়ে দেওয়া যায় না। তাদের এবং আরো প্রশ্ন আছে তাদের। নাহিদ ইসলাম বেরিয়ে এসে এনসিপির প্রধান নেতা হলেন, বাকি দুজন বসে আছেন কেন, তারা আসলেন না কেন? এটাও জনমনে সন্দেহের উদ্রেক করার জন্য যথেষ্ট। দুর্নীতি, অতিরিক্ত কথা বলা এবং সবাইকে শত্রু বানিয়ে ফেলার, তারা এক ধরনের কারো কারো আচরণ দেখে মনে হচ্ছে তারা খুব একটা কমপ্লেক্সে ভুগছেন, প্যারানয়ায় ভুগছেন। ওনারা এরকম বারবার এরকম সবাইকে আক্রমণ করছেন, সবাই যেন তাদের বিরুদ্ধে লেগে রয়েছেন। আপনাকে তো সবাই স্বাগত জানিয়েছিল, কিন্তু তার মানে এই না তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য পথ মসৃণ করার জন্য অন্যান্য রাজনৈতিক দলরা খুব ব্যস্ত থাকবে। আমরা ছোট, আমাদেরকে তো গাইড করবে, এই ধরনের কথা তো আসলে রাজনৈতিক ফিল্ডে না। আপনি ইকুয়ালি ফাইট করতে হবে। আপনারা তো সিনিয়র কাউকে নেন নাই আপনাদের সাথে, এটা তো আপনাদের ইয়ে করতে হবে। তাদেরকে এখন কি করা, তাদেরকে আসলে তারা কি সম্পূর্ণই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন না? তারা যে অবস্থায় ছিলেন, তাদের যে জনপ্রিয়তা ছিল, তাদের উপর জনগণের যে আস্থা ছিল, তা এখন আর নাই। কিন্তু তার মানে একদম তারা শেষ হয়ে গেছেন সেটা বলাটা একটু প্রিম্যাচিওর হবে বলে আমার ধারণা। ওই ইলেকশনে তারা তেমন কিছু করতে পারবেন না, ইলেকশন যখন হয়। কিন্তু বাংলাদেশে তো তা এরকম দলের যে প্রয়োজন আছে, এনসিপি ধরনের একটি দলের যে প্রয়োজন আছে, এটা তো অনস্বীকার্য। তো তাদের কি করা উচিত? তাদের উচিত প্রথমত স্বীকার করা যায় ওনারা কি কি ভুল করেছেন, আত্মসমালোচনা করা উচিত। সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করার দরকার নেই, কারণ নিজেদের ফোরামে তাদের আলোচনা করা উচিত। আমার ধারণা যে একটা হতাশা তাদেরকে গ্রাস করছে। এই যে নাহিদ ইসলাম, সার্জিস আলম যে বললেন যে অনেক উপদেষ্টাদের কি ওই ফাঁসি, মানে তাদের মানে মৃত্যু ছাড়া তাদের কোনো এসকেপ, সেফ এক্সিট নাই, এটা এই ধরনের কথাবার্তা তারা তাদের ফ্রাস্ট্রেশন থেকেই বলেছেন। পরে রেজওয়ানা এবং অন্যান্য কেউ কেউ এটাতে বেশ মনক্ষুণ্ণ হয়েছেন। তারা সেফ এক্সিট, তারা স্পষ্ট বলেছেন যে তারা অভিযোগ করলেই হবে না, এটা নিয়ে আরো বিশদ ব্যাখ্যা করতে হবে। তো সবাইকে অ্যান্টাগনাইজ করে তো আপনাদের টেকা মুশকিল। তো ওনাদের আত্মসমালোচনা করে, কারণ আমরা বিশ্বাস করতে চাই যে যারা জীবন বাজি রেখে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের দেশের প্রতি একটি কমিটমেন্ট রয়েছে।
তো এখানে যদি আপনাদের এখানে যদি ব্যাড অ্যাপলস থাকে, যদি আপনাদের এখানে কোনো এমন কিছু থাকে যে এলিমেন্টস থাকে যারা দেশের স্বার্থ বা জনগণের স্বার্থকে উপেক্ষা করছেন এবং নিজের স্বাস্থ্যর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন, সবারই অনেক নেতারই বেশ স্বাস্থ্য বেশ মানে স্বাস্থ্য ভালো বলবো না, মানে ওজন বেড়ে গেছে, মানে ফিজিক্যাল অর্থে, লিটারাল অর্থে বলছি, আক্ষরিক অর্থে। তো ওইদিকে দেশের স্বাস্থ্যের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের স্বাস্থ্যের দিকেই বেশি মনোযোগী থাকেন, তো মুশকিল। তো তাদের আত্মসমালোচনা করা উচিত এবং একটা স্ট্র্যাটেজি করা উচিত, আমরা কিভাবে কথা বলবো। তাদের এই র্যালিটা খুব ভালো ছিল, যে জেলায় জেলায় যে র্যালি করেছিলেন, তারপর তারা অনলাইন প্রেজেন্সও খুব সুন্দর কথাবার্তা তাদের ছিল, কিন্তু তাদের আশানুরূপ প্রোগ্রেস হয় নাই। তো আমরা আশা করতে চাই যে ওনারা নিজেদের যে ভুল ত্রুটি এটা স্বীকার করে তারা আবারও বাংলাদেশের রাজনীতিতে আগের মতো রেলেভেন্ট হওয়ার সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু পথটা খুব একটা মসৃণ হবে না।